আমি সবচেয়ে বেশি অসহযোগিতা পেয়েছি মেয়েদের কাছ থেকে। কথাটা শুনতে আমি জানি না অডিয়েন্সদের কাছে কেমন লাগবে, তবে সরি টু সে আমি মাঝে মাঝে এমন কিছু শুনতাম যা শুনে আসলে মানে নিজেকেই আসলে নিজে বুঝতে পারতাম আসলে আমি এই কাজটা করেছি। তারা হচ্ছে আমার বিয়ে কিনা 3-4টা বানিয়ে দিয়েছে। মায়েরা আসলে বাচ্চা নিয়ে একটা প্রতিবন্ধকতার মধ্যে থাকে যে বাচ্চা হয়ে গেলাম, পায়ে একটা শিকল পড়লো, বাসা বসে থাকলাম। আসলে এটা না, একদমই আমরা মায়েরা যারা আছি আমরা আসলে সবই পারি। আমরা যেহেতু এত সুন্দর একটা ফুলের মতো একটা শিশু, সেটাকে যেহেতু বড় করে আমরা পড়াতে পাঠাতে পারি বা এত বড় বড় একটা পদে যেতে সাহায্য করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা নারীরা সবই পারি। তো এই ক্ষেত্রে আমি আমার বাচ্চাকে চাচ্ছি যে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার। ফ্যান্টাস্টিক। সত্যি কথা বলতে আমার বড় বাচ্চাটা নিয়ে আমি যে পরিমাণে স্ট্রাগল করেছি, এটা আসলে কাইন্ড অফ অকল্পনীয় ছিল। কারণ এমন একটা টাইম ছিল যে ওর মানে পুরো সাপোর্টটা আমার করতে হয়েছে। সরি। তো ওর হচ্ছে বয়স যখন 6 মাস, তখন অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে সেপারেট হয়ে যাই। তারপরে অ্যাকচুয়ালি পুরোটা সাপোর্ট আমার নিজেরই সব কিছু করতে হয়েছে। একটা বাবা হচ্ছে কত বড় ব্যাপার আমি তো আমার ছোটো মেয়ে ইমজিয়ার ক্ষেত্রে বুঝি যে ডায়াপারটা কখন শেষ হলো আমার কিন্তু মাথায় নাই, ওর বাবা খেয়াল রাখছে। আমার বাসায় অলরেডি হচ্ছে 5-6টা প্যাকেট ডায়াপারে স্টক করা। আমার বেবির দুধটা কখন শেষ হলো আমার কিন্তু খেয়াল রাখতে হচ্ছে না, ওর বাবার মাথায় আছে। বা ওটা টাকাটা কিভাবে আর্ন করবে সেটা কিন্তু ওর বাবার মাথায় আছে। আমার টাকা দিয়ে কিন্তু আমি সংসার চালাই না। মান্থলি আয় কিরকম হয় এটা থেকে একটু হার্ড করে আপনাকে? আচ্ছা, মান্থলি হচ্ছে আপনি আপনার এই কাজে কাউকে কম্পিটিটর মনে করেন কিনা? আমি আসলে ভাইয়া কম্পিটিটর বলতে কাউকে ওভাবে ভাবি না যে আমার কম্পিটিটর। পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, কীর্তন খোলা, বিষখালী, সন্ধ্যা, সুগন্ধা, উথাল পাথাল, এখানে বাংলার দক্ষিণ প্রান্তে জেগে আছি অতন্দ্র অনন্তে আমরা। হ্যালো বরিশাল, হ্যালো হ্যালো বরিশাল, হ্যালো হ্যালো বরিশাল, হ্যালো বরিশাল। হ্যালো বরিশাল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি মাহমুদ হাসান শহীদ চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড এপিসোড নিয়ে। আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছে সাবিয়া রহমান রূপন্তী। তো রূপন্তী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দর্শক, আমরা কেন আমাদের এই মঞ্চে রূপন্তীকে ডাকলাম সে সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি। রূপন্তী এই মুহূর্তে 2টি সন্তানের মা। এর মধ্যে কাজের তাগিদে রূপন্তীর একটি সন্তানকে সবসময় সঙ্গে সঙ্গে ক্যারি করতে হয়। এই সন্তানটি ক্যারি করতে করতেই সে তার সবগুলো কাজ করে। এখন রূপন্তী কি কাজ করে? ইয়েস, রূপন্তী হলো একজন ইনফ্লুয়েন্সার, একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডর, একজন ব্র্যান্ড প্রমোটার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে সাবিয়া রহমান রূপন্তী আমাদের সামনে বসা, তিনি কিন্তু বরিশালের প্রথম ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার। আজকে ওর গল্পটা শুনবো। রূপন্তী এই বরিশালেরই মেয়ে। আজকে রূপন্তী কীভাবে এগিয়ে যাচ্ছে, রূপন্তী কীভাবে এই সন্তানদের নিয়ে কাজ করছে, আমরা এই সংগ্রামের গল্পটা রূপন্তীর কাছ থেকে শুনবো। রূপন্তী, হ্যালো বরিশালে এসে কেমন লাগছে? হ্যালো বরিশাল তো পডকাস্ট করছে অনেকদিন যাবতই, অনেকের পডকাস্ট দেখলাম, ভালো লেগেছে, ওদের এক্সপিরিয়েন্সও শুনলাম, অনেক বেশি ভালো ছিল। তো আমারও আসার ইচ্ছা ছিল, যাক আজকে পূরণ হয়ে গেল, অনেক বেশি ভালো লাগছে। আর একটা কথা আপনাদের বলে নেই, কাব্য মানে রূপন্তীর হাজব্যান্ডও কিন্তু আমাদের পডকাস্টে এসেছিলেন। তিনি একটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার পরিচালনা করে থাকেন, নাম হলো কাব্যজ ইংলিশ পয়েন্ট। আজকে রূপন্তী আসলো। রূপন্তীর সঙ্গে আমরা গল্পে আস্তে আস্তে চলে যাই। কিভাবে শুরু হয়েছিল রূপন্তী? মূলত ভাইয়া আমার গল্পটা হচ্ছে শুরুতে খুবই আমার স্ট্রাগলিং একটা সময় ছিল, যখন আমি সিঙ্গেল মাদার ছিলাম।
তো ওই সময়টা আমার ফার্স্ট বেবি যে ছিল মেয়ে, তো ওকে নিয়ে আমি ফার্স্টে আমার বিজনেসটা স্টার্ট করি। আমি স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্টের একটা বিজনেস করতাম। আমার কসমেটিক্সের হচ্ছে একটা বিজনেস ছিল, ওটার নাম ছিল মেকআপোহলিক। ওটা বেশ বরিশালে ভালো একটা মানে পরিচিতি বা অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে হচ্ছে তখন আমরা দুইজনে স্টার্টিং করেছিলাম বরিশাল থেকে। আরও একটা আপু ছিল আর আমি হচ্ছে স্টার্ট করেছিলাম। তো ওইটা বেশ ভালো চলেছিল 2-3 বছর। তো যখন হচ্ছে সবাই অনলাইন থেকে অফলাইনে চলে আসা শুরু করলো, ঠিক সেই সময়টা আমার অফলাইনে আসার সাপোর্টটা ঠিক ছিল না, আমার ফ্যামিলি থেকে ছিল না। আমি হচ্ছে তখন আমার মাকে যখন বলি যে আমি অফলাইনে যেতে চাচ্ছি, তখন দেখা যায় যে আমার ফ্যামিলি থেকে একটা মানে নেগেটিভ একটা ভাইব আমি পেয়েছি যে না, আসলে আমাদের বংশের মেয়েরা কেউ বিজনেস করবে না বা কেউ সব দিবে না, তুমি এটা করতে পারবে না। তো আমরা হচ্ছে এই জায়গাটা আমি একটু আটকে গিয়েছিলাম। তো সেখান থেকে অফ করে কি করব ভাবছিলাম। অনলাইনে আসলে জিনিসটা ওইভাবে করে আর টানতে পারছিলাম না। অফলাইনে যাওয়াটা দরকার ছিল ওই টাইমটায়, যে সবাই চাচ্ছিল যে আমরা একটু দেখে প্রোডাক্ট কিনবো। তো যাই হোক, ওই টাইমটা আমার হচ্ছে চিন্তা করা যে আসলে কী করা যায়। তখন দেখলাম যে বেশ ভালোই সবাই হচ্ছে লাইভ করছে, লাইভটা তখন নতুন শুরু হয়েছে। তা আমি কিন্তু কেন চিন্তা করলাম যে আসলে লাইভটা করি। তো ফার্স্টে যেটা করলাম, আমি আমার আইডি থেকে, তখন আমার কোনো পেজ ছিল না, আমি আমার আইডিতে বেশ ভালো একটা ফলোয়ার্স ছিল অ্যান্ড আমাকে সবাই ওই টাইমে ভালোই পছন্দ করতো। আমি একটা বাচ্চা নিয়ে আগাচ্ছি, যতটা স্ট্রাগল করছি, স্ট্রাগলের জন্য এখন পর্যন্ত অনেকেই আমাকে ভালোবাসে, অনেকের ভালোবাসা পেয়েছি, এটা সত্যি কথা। তো ওই টাইমটায় হচ্ছে আমার কোনো একটা ভিডিও আমার বাবুর সাথে বা যদি কোনো একটা ছবি আপলোড দিতাম, দেখতাম যে প্রায় হচ্ছে 2000-3000 রিয়্যাক্ট চলে আসছে বা অনেক কমেন্ট আসছে। তো আমি হচ্ছে চিন্তা করলাম কেন না যে এটা নিয়ে একটু সামনে আগাই, বা যদি এমন হয় যে আমি একটা ছোট ভিডিও দিচ্ছি আমার বেবিকে নিয়ে, আমি ছোট ছোট লাইভ করতাম, যেমন হচ্ছে রাত্রে কিনা ও ছোট আধো আধো কথা বলছে, আমার বড় বেবিটা মানে ওই আধো আধো কথাটাই আমি লাইট হচ্ছে নিভানো অবস্থায় একটা ছোট একটা ভিডিও করলাম বা লাইভ করলাম, ওইটা আপলোড দিলে দেখি বেশ মানুষ পছন্দ করছে। তা ওর একটা কথা ছিল এরকম যে শিশু পার্কে যেতে চাচ্ছে। তো ওই টাইমটায় করোনার টাইম ছিল, ওই টাইমে ও আধো আধো কথা বলা শিখেছে। তখন আমাকে বলছে রাত্রে যে মা আমরা শিশু পার্কে কবে যাব। আমি বলেছি এখন কিন্তু মেয়েরা সব আটকে দিয়েছে, এখন আর যাওয়া যাবে না। ও আমাকে তখন বলেছে যে মেয়েরা কবে ছাড়বে। হ্যাঁ, তো ওই কথাটা সবাই অনেক বেশি পছন্দ করছে, মেয়েরা কবে ছাড়বে। তো এইভাবে ওই লাইফটা না অনেক বেশি হচ্ছে সবার কাছে ভালো লেগেছে, অনেক রেসপন্স পেয়েছিলাম। ওটা সম্ভবত হচ্ছে প্রায় ওই টাইমে 60,000 ভিউ হয়েছিল। তো ওই টাইমটা থেকে হচ্ছে আমার স্টার্টিংটা। তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে ছোট ছোট জিনিস, যেমন মানুষ হচ্ছে আমার বেবিকে ভালোবেসে তাদের বিজনেস থেকে একটা ড্রেস পাঠাচ্ছে যে আপু একটু ছবি একটা তুলে ওকে পরিয়ে একটা ছবি দিও, বা আমাকে হচ্ছে একটা ফুড আইটেম পাঠাচ্ছে যে আপু একটু খেয়ে বলো কেমন হয়েছে, জাস্ট আমি একটা ছবি তুলে দিতাম বা একটু লেখালেখি করতাম। তো আমি যখন দেখলাম যে জিনিসটা আসলে মানুষ পাঠাচ্ছে তাদের বিজনেসের আগানোর জন্যই বা এক্সপ্যান্ড করার জন্যই, তখন আমি চিন্তা করলাম যে আসলে কেন না একটা পেজ খুলে ফেলি। তা আমি পেজটা যখন খুলতে যাই ডিয়ার তখন রূপন্তী, হ্যাঁ চমৎকার নাম ডিয়ার রূপন্তী। হ্যাঁ, তখনও হচ্ছে আমি জাস্ট একটু পাজল ছিলাম যে আসলে এটা মানুষ কেমনভাবে নিবে। অ্যান্ড আমি একটু বলে রাখি আমরা হচ্ছে তালুকদার বংশের। ও আচ্ছা। হ্যাঁ, তো আমাদের সবসময় একটা কথা ছিল যে তালুকদার বংশের মেয়েরা এইটা করে না, তালুকদার বংশের মেয়েরা ওইটা ওটা করবে করে না। না, হ্যাঁ। হ্যাঁ, যে আমরা হচ্ছে আমাদের বাবা দাদা সবাই একটু কনজারভেটিভ, বা তারা হচ্ছে তাদের মানে আমাদের এলাকায় তারা প্রচণ্ড সম্মানীয়। তো আচ্ছা। এই কারণে দেখা গিয়েছে যে তাদের মেয়েরা বাইরে বসে এই ধরনের কিছু করবে, এটা তাদের জন্য একটা টাইম পর্যন্ত ভালো লাগতো না। তো এখন সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রেইজ করে, আমার চাচারা এখনও জীবিত আছে, ফুপিরা জীবিত আছে, সবাই অনেক বেশি সাপোর্টিভ। কিন্তু ওই টাইমটা পর্যন্ত সবাই মানে আমার মা স্পেশালি বলতো যে না এটা করো না, বা এখন তুমি সিঙ্গেল মাদার, এটা করলে আসলে মানুষ কী ভাববে। অ্যান্ড অনেক বেশি হচ্ছে মানে চিন্তা ভাবনা করে আমার পেজটা খুলতে হয়েছে। পেজটা খোলার পর ফার্স্ট আমি একটা লাইভ করি, ওই লাইভটা অনেক বেশি সবাই পছন্দ করেছিল, ওটাও অনেক মানে বেশ ভালোই ভিউ ছিল। তারপরে আস্তে আস্তে আমার প্রমোশনাল ওয়ার্কগুলো শুরু হয়। এরপর হচ্ছে আমার কাজটা মেনলি শুরু করা, যে একদম হচ্ছে প্রমোশনটা একদম নিজের মতো করে ধরে আগানো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই কাজ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ওইখান থেকে এই পর্যন্ত এখন প্রতিনিয়ত কীরকম করে কাজ হয়?
প্রতিনিয়ত ভাইয়া বলতে গেলে আমি তো কিছুদিন আগে ঢাকা থেকে আসলাম বেক্সি ফেব্রিক্সের শ্যুট করে। তো বেক্সি ফেব্রিক্সের শুট? হ্যাঁ, ওরে বাবা। আমরা হচ্ছে নর্মালি যে বেক্সি বয়েলটা আমরা পরি, মায়েরা আমরা প্রায় হচ্ছে 60 বছর ধরে বেক্সি বয়েলটা চলছে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাই হচ্ছে কিছু 3 পিস এসেছে, ওরা লঞ্চ করেছে, ওরা এখন অনলাইনে যেতে যাচ্ছে। তো বেক্সি ফেব্রিক্সের শ্যুটটা আমার জন্য মানে অনেক বড় একটা ব্যাপার ছিল। তো আমি ওটা হচ্ছে ঢাকায় গিয়ে শ্যুট করেছি এই বেবি নিয়েই। আর আমার হাজব্যান্ডও অনেক বেশি সাপোর্টিভ ছিল, সে পুরোটা টাইম বেবিকে রেখেছে। আমার ডে লং শ্যুট ছিল, অ্যান্ড শ্যুটটা ছিল হচ্ছে ঢাকার অদূরে মুন্সিগঞ্জে। হ্যাঁ। তো ওখানে হচ্ছে ওদের বেক্সি ফেব্রিক্সের মালিকের বাসায় এবং হচ্ছে রিসোর্টে, যেটা ওনার পাশাপাশি একটা রিসোর্ট আছে, তো রিসোর্টে হচ্ছে শ্যুটটা হয়েছে। তো আমি হচ্ছে ঢাকা টু বরিশাল, বরিশাল টু ঢাকা এরকমই করছি। গতকালকে লারিভের শ্যুটটা শেষ করলাম। তো এই যে মানে ব্র্যান্ড নিয়ে কাজ চলছে, ইনশাল্লাহ সামনে আরও ধামাকা আছে এই আর কি। ও ফ্যান্টাস্টিক। 10টা-12টা কাজ তো হয় ডেইলি নাকি? ডেইলি হচ্ছে হ্যাঁ 10টা-12টা বলতে কোনো দিন 10টা-12টা থাকে, আবার বেশি যেমন দেখা যায় যে আজকে আমি হ্যালো বরিশালে আসার মানে শিডিউলটা যেহেতু ছিল, আমি অনেকগুলো শিডিউল ছেড়ে তারপর হ্যালো বরিশালে Okay, এসেছি। okay. তো কারণ হ্যালো বরিশালকে ভালোবাসি, তো এই কারণে আমার অডিয়েন্সরাও আই থিঙ্ক যে পছন্দ করে হ্যালো বরিশাল। আমিও তাদের মতোই একজন যে অডিয়েন্স হিসেবে ছিলাম এতদিন, আজকে এখানে বসলাম। তো এরকমই শিডিউল চলে যে মোটামুটি হচ্ছে 5টা থেকে শুরু হয়, 12টা পর্যন্ত থেকে যায়। যখন হচ্ছে রোজা থাকে, ঈদ থাকে, মানে ফেস্টিভ্যাল টাইমগুলোতে অনেক বেশি হচ্ছে কাজ থাকে আর কি। ওকে, আর একটু জানার চেষ্টা করি দর্শক। কিপ ইউর আইজ ওপেন, মান্থলি আয় কীরকম হয় এটা থেকে একটু হার্ড করি আপনাকে। আচ্ছা, মান্থলি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি যে অনেকে হয়তো চিন্তা করে যে ইনফ্লুয়েন্সারদের অনেক বেশি টাকা বা ফেসবুক থেকে আসলে অনেক বেশি ইনকাম হয়। ব্যাপারটা ঠিক ওরকম না। আমরা আসলে ফেসবুক থেকে যতটা আর্নিং হয় তার থেকেও বেশি হচ্ছে ব্র্যান্ড প্রমোটিংয়ের দিকে যায়। মান্থলি হচ্ছে ভালো একটা ইনকাম হয় আর কি, যে মোটামুটি বেশ ভালো ইনকাম হয়। তো এই আর কি। আচ্ছা, না বলতে চাইলে আমরা জোর করি না। আচ্ছা। হ্যালো বরিশাল কাউকে জোর করে না। পরবর্তী প্রশ্নে আমি চলে যাই। কিছুটা শুনলাম যে সহযোগিতা অসহযোগিতার কিছু কথা আপনি অলরেডি বললেন। আর একটু স্পেসিফিকভাবে অডিয়েন্স বা আমিও শুনতে চাই যে কিভাবে মানে যারা এই কাজ করবে সতর্ক হতে পারে। অসহযোগিতা, সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা বলতে হচ্ছে আমি অনেক আপুদের সাপোর্ট পেয়েছি। অনেক মানুষ এরকম ছিল যে আসলে আমার কাজগুলোতে তারা এত বেশি সাপোর্ট করেছে যে আমি আসলে কাজটা হয়তো 2 দিন আমার ডিলে হচ্ছে বাচ্চা নিয়ে, আমি হচ্ছে সেটা তারা ওভাবে করে দেখছে না। তারা বলছে ওকে ফাইন করো, তুমি সময় নিয়ে করো, বাট কাজটা যাতে সুন্দর হয়। তা আমি হচ্ছে দেখা যায় যে টাইমটা দিয়েছে তার আগেই করে দিয়েছি। তারপরেও তো অনেক বেশি সাপোর্ট পেয়েছি। যেমন হচ্ছে আমার ফ্রেন্ডরা, আমার 2টাই ফ্রেন্ড, আমার লাইফে ফ্রেন্ড খুবই কম, 2টা ফ্রেন্ড, কারণ আমি অসহযোগিতা এত মানুষের থেকে পেয়েছি। 2টা মানে কি ফিমেল না ফ্রেম? 2টা ফিমেল ফ্রেন্ড। কি নাম? ওদের নাম হচ্ছে একটা সাদিয়া, একটা শুক্লা। তো 2জন হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে ফ্রেন্ড। Okay. তো আমি ওদের থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট পেয়েছি এখন পর্যন্ত। এমন হয়েছে যে আমি আমার ফর্ম ফিল আপ করতে যেতে পারিনি আমার বড় বেবিটা থাকার কারণে, ওকে নিয়ে আমি হয়তো হসপিটালে, ওরা আমার ফর্ম ফিল আপটা করে দিয়েছে। তো আমার পড়াশুনো, তারপর হচ্ছে বিজনেস বা প্রমোটিং, বাচ্চা সব কিছু একসাথেই সামলাতে হয়েছে। তো এই মানুষগুলো না থাকলে আসলে আমি পারতাম না। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের, যার অবদান না দিলেই না। একজন মা হিসাবে আমি মাকেই অবদানটা সবচেয়ে বড় অবদানটা দিব। কারণ সে যদি আমার বাবুকে আমি রেখে 6 মাস বয়সে রেখে আমি কাজ করতাম। বড়জন? হ্যাঁ, বড়জনকে। আর আমার মেনলি বাবার বাড়িটা হচ্ছে বরিশাল এয়ারপোর্টের ওখানে রহমতপুরে। একদম বরিশাল্লা। হ্যাঁ, তো আমি হচ্ছে রহমতপুর থেকে কিন্তু বরিশাল সদরের ডিস্টেন্স প্রায় 30 মিনিটস। হ্যাঁ, 30 মিনিটস তো আমি বেশি। হ্যাঁ, 30 মিনিট। তো আমি 30 মিনিটসের ট্রান্সপোর্ট হচ্ছে পেরিয়ে এসে আমি কিন্তু বরিশালে কাজ করতাম। তো এটা কত সালের দিকে? এটা হচ্ছে আরো 5 বছর আগের কথা। ওকে। হ্যাঁ, তো এই সময়টা আমি হচ্ছে ওই টাইমটা আসলে দেখা যায় কাজ করতে করতে যেতে আবার রাত 8টা বেজে যেত। অনেকে হয়তো আমাদের ওখানে প্রশ্ন করতে পারতো না, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কারণে প্রশ্ন করতে পারতো যে মেয়ে এত দেরিতে কেন আসছে। হয়তো ভাবতো, কিন্তু হয়তো অনেকেই মনে মনে কানে আসতো, কিন্তু মনে মনে হয়তো ভাবতো বা এটা নিয়ে হয়তো পিছনে কথা বলতো, শুনেছি কিছুটা। তো জিনিসটা আসলে অনেকের কাছে ক্লিয়ার ছিল না। আর এই জিনিসটা যখন আমার মায়ের কানে, আমার মাও একজন শিক্ষিকা,
তো Okay. যখন হচ্ছে আমার মায়ের কানে যখন জিনিসটা আসতো সে অনেকটাই অফেন্ডেড হয়ে যেত, খুব রেয়ার হতো বাট হতো, যে আসলে তুমি এত রাত করে আসছো বা সন্ধ্যায় আসছো, মানুষ এটা নিয়ে কথা বলছে, আসলে এইটা আর করো না, বা এই লাইভ করছো ক্যামেরার সামনে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ বলতেছে যে ক্যামেরার সামনে ওটা তো আমরাও পারি, আসলে যে ক্যামেরার সামনে থেকে কতটা এটা টাফ পারাটা কাজ। এত সহজ না। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমার ফ্যামিলি নিজে যখন বুঝতে পেরেছে, আমি যখন আমার মাকে নিয়ে বিভিন্ন কাজে যেতাম, তারা যখন বুঝতে পেরেছে, আস্তে আস্তে তারাও সাপোর্ট দেওয়া শুরু করেছে। এখন তো সবাই সাপোর্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই সাপোর্টিভ। তবে অসহযোগিতার কথা যেহেতু বলেছেন, অসহযোগিতার কথা আমি বলি, আমি সবচেয়ে বেশি অসহযোগিতা পেয়েছি মেয়েদের কাছ থেকে। মেয়েদের কাছ থেকে? হ্যাঁ, মানে কথাটা শুনতে আমি জানি না অডিয়েন্সদের কাছে কেমন লাগবে, তবে সরি টু সে আমি সবচেয়ে বেশি অসহযোগিতা পেয়েছি মেয়েদের কাছ থেকে। যদিও আমার হচ্ছে খুব রেয়ারলি হচ্ছে ভাইয়াদের সাথে বা ছেলেদের সাথে কথোপকথন হয়েছে, কিন্তু যতটুকু কাজ হয়েছে মেয়েদের সাথে হয়েছে। অল টাইমস হচ্ছে আমি একটা টাইম প্রেশারে থাকতাম যে মেয়েরা এইভাবে কিভাবে কথা বলে আমাকে নিয়ে। মাঝে মাঝে এমন কিছু শুনতাম যা শুনে আসলে মানে নিজেকেই আসলে নিজে বুঝতে পারতাম না আসলে আমি এই কাজটা করেছি। মানে হয়তো তারা হচ্ছে আমার বিয়ে কিনা 3-4টা বানিয়ে দিয়েছে, তারা হচ্ছে মানে আমি কি এরকম কথা শুনেছি যে আমি বাচ্চা মানে বোর্ডিংয়ে বা যখন ওর ছোটো বয়স বোর্ডিংয়ে বা হচ্ছে ডে কেয়ারে রেখে আমি হচ্ছে কিনা প্রেম করছি, এরকম কথাও শুনেছি। তো আমি তাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু ক্লিয়ার করার জন্য কথা বলেছি, আমি আমার কোনো পাস্ট ঘাটতে আসিনি, আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করব ওনাদের সাথে আমি হচ্ছে যদি এখনও মনে কোনো কিছু থেকে থাকে আমি এক কাপ চা নিয়ে বসতে চাই বা কোনো জায়গায় বসতে চাই, যা আমি জিনিসটা ক্লিয়ার করতে আসছি যে আসলে এরকম কিছুই না। পুরো সময়টাই আমার বড় বেবিটা আমার সাথেই ছিল, তাকে সাথে নিয়ে আমি কাজ করেছি এবং এই পর্যায়ে এসেছি। এবং আমার যে ভাইয়া প্রথমে কথাটা বলেছেন যে তুমি বরিশালের প্রথম ইনফ্লুয়েন্সার বা লাইভ প্রেজেন্টার, আসলে আমার জায়গাটা আমি নিজেই তৈরি করেছি। ওই সময়টা বরিশালে কোনো ইনফ্লুয়েন্সার বা লাইভ প্রেজেন্টার ছিল না, আমার জায়গাটা আমার নিজে আর্ন করতে হয়েছে। আর ওই সময়টা যেহেতু ছিল না, ওই টাইমটা হচ্ছে আমার এসে জায়গাটা বোঝাতে হয়েছে যে এরকম একটা জায়গা বা প্রফেশন হতে পারে। প্রথমে তো কেউ পেমেন্টই দিতে চাইতো না। হ্যাঁ, প্রথমে হচ্ছে বলতো যে লাইভ করছো, আমাদের এখানে এসে লাইভ করছো, এটাই তো তোমার অনেক বড় প্রমোশন, পেমেন্ট দিব না। অথচ আমি হচ্ছে একটা লাইভের পিছনে যে এত টাইম দিচ্ছি, এত দূর থেকে এসে আমি রেডি হচ্ছি, মেকআপ নিচ্ছি বা একটা প্রিপারেশন নিয়ে আসতেছি, এটার কোনো ভ্যালু ছিল না যে তুমি পেমেন্ট দিত না একটা টাইম পর্যন্ত। তো খুবই মাঝে মাঝে খারাপ লাগতো। বা যখন হচ্ছে আমি পেমেন্ট নিয়ে একটু স্ট্রিক্ট হয়ে গেলাম যে না এই পেমেন্টটা করবো, এর থেকে হচ্ছে কম দিতে পারবে না, দেখা যায় কাজ শেষ 2000 পেমেন্ট হচ্ছে ধরাই দিয়ে বলতেছে বাকি টাকা দিতে পারবো না, আপু প্লিজ এইটাই রেখে দাও, ঠিক আছে, এরকম হতো। তো আসলে জিনিসটা এখন এটা নিয়ে আল্লাহর মতো কোনো প্রবলেম হয় না। তো এই জায়গাটা আসলে বোঝাতে হয়েছে যে লাইভ প্রেজেন্টিংটা অ্যাকচুয়ালি কী, ব্র্যান্ড প্রমোটিংটা অ্যাকচুয়ালি কী। বরিশালে তখনও এতটা পরিচিত ছিল না এই ব্যাপারটার ক্ষেত্রে। আমি এটি নিয়ে আরেকটু স্পেসিফিক হতে চাই, এরকম কোনো গল্প যেটা দিয়ে আমি বুঝতে পারি হ্যাঁ একটু খারাপই হয়েছে আপনার সাথে। সত্যি কথা বলতে হচ্ছে এই অপ্রীতিকর অবস্থা সেটা অনেকবারই পড়েছি। তার মধ্যে যদি বলা যায় যে আসলে কোনটা সবচেয়ে বেশি হার্টফুল ছিল বা আমার জন্য খুবই মানে মানসিকভাবে একটু ট্রমাটাইজ একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমাদের জুলাই আন্দোলনে। তো জুলাই আন্দোলনের সময় তো আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কমিটমেন্টে ছিলাম। তো এর মধ্যে একটা ছিল তরুণ উদ্যোক্তাদের বরিশাল দই হাউস নামে একটা গ্রুপ বা একটা পেজ, যার সাথে আমি হচ্ছে কমিটমেন্টে ছিলাম। ওরা আমাকে দই পাঠিয়েছিল। তো ওদের ভিডিওটা আমার পাবলিশ করার যখন কথা ছিল তখনই জুলাই আন্দোলনটা একটু নড়ে বসেছিল। তারপর আমি রাত 11টায় ওদের ভিডিওটা পাবলিশ করি। ওরা আমাকে তাও আমি ওদিন পাবলিশ করতে চাইনি, ওরা আমাকে অনেক দিন ধরে টেক্সট করছিল 2-3 দিন যাবত যে আপু ভিডিওটা কেন দিচ্ছেন না। তো আমি ওদের বলেছি যে এরকম তো প্রবলেম হচ্ছে। তো বলেছি কি আপু আমরা তো আসলে স্টুডেন্ট মানুষ, তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিওটা দিতেন আমাদের দইগুলো তো স্টকে সে মানে পচে যাবে, তো একটু ভিডিওটা দিলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট চিন্তাভাবনা করে আমি ভিডিওটা রাত 11টা আপলোড করে আমরা শুয়ে পড়েছি, ঘুমের প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ করে আমার কাছে আমার এক ভাইয়ের কল আসে, তারও রেস্টুরেন্ট ছিল, আমার সেজান ভাই নামে একজন ভাই আছে, তার কল আসে যে রূপন্তী এরকম তুমি কি ভিডিও আপলোড করেছো, তুমি কমেন্টগুলো চেক করেছো। 11 মিনিট ভিডিওটা ছিল, মনে হয় 70-80টা কমেন্ট চলে আসছে, তার মধ্যে মানে 70-80টাই গালাগালি করেছে। হ্যাঁ, এই সময়ের মধ্যে কেন এটা আপনি দিলেন? হ্যাঁ, কেন আমি করলাম, কেন ভিডিওটা আপলোড করলাম, মানে
কি 11 মিনিটে হচ্ছে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো ভিডিও তাড়াতাড়ি ডিলিট করে ফেলেছি। ওকে ফাইন, ভিডিও দিয়েছি, ভিডিও ডিলিট করে ফেলেছি। আমি ভেবেছি যে সম্পর্ক এখানে ওইটার সাথে শেষ, ভিডিওর সাথে সম্পর্ক শেষ। কিন্তু রাত হতে না হতেই সকালবেলা যখন ফেসবুকটা খুললাম, তখনই দেখলাম যে বরিশালে কিছু মেয়েরা মানে অকথ্য ভাষায় কিছু পোস্ট, বিভিন্ন নাম ধরে পোস্ট, তারপর হচ্ছে আমাকে হিন্টস দিয়ে পোস্ট, ডিরেক্ট নাম লিখে পোস্ট, মানে এরকম মানে সোজা কথা হচ্ছে আগের পরের কথা সব উঠে তারা পোস্ট দিচ্ছে। মানে তাদের সাথে আমার কিন্তু কোনো শত্রুতা ছিল না। এবং সেই মানুষগুলো এমন এখন অবস্থা যে জুলাই আন্দোলন শেষ, ওই শহীদদের উদ্দেশ্যে তারা যে এত নড়চড় অবস্থায় ছিল যে আমরা রেগুলার পোস্ট দিচ্ছি, আর উনি দইয়ের ভিডিও পোস্ট করতেছে, হ্যাঁ উনি দই খাওয়ার ভিডিও পোস্ট করতেছে। তো এখন তারা পুরো রং পাল্টে ফেলছে। এখন হচ্ছে মানে জুলাই আন্দোলন যারা গেছে তারা আল্লাহ হাফেজ, এখন হচ্ছে তারা নতুন সরকার বা নতুন যা কিছু তাদের গালাগালি করে মানে পুরো একটা মানে মেসাকার অবস্থা করে ফেলেছে। তো তাদের সেই চেতনা কিন্তু এখন আর নাই। তো এমনভাবে তারা কালার পাল্টে ফেলেছে। অথচ আমরা কিন্তু সেই পুরো সময়টায় আমার হাজব্যান্ড সে হচ্ছে পুরো সময়টা ছাত্রদের সাপোর্ট করে গিয়েছে। এর মধ্যে একদিন আমার হাজব্যান্ড হচ্ছে এই মানে মানসিক অবস্থার মধ্যে সে কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে ছাত্রদেরকে। হ্যাঁ, এটা আমিও শুনেছি যে ওই সময় সাপোর্ট দিয়েছিল। হ্যাঁ, সে তার স্টুডেন্টরা তার কাছে বলছে যে স্যার এখন হচ্ছে ক্লাস আপনি অফ রেখেছেন, খুবই ভালো করেছেন, অনেক অ্যাপ্রিসিয়েটিং কিছু কথা আসছিল ছাত্রদের থেকে। তো সে একদিন আমাকে বলছে যে প্রায় হচ্ছে মনে হয় সম্ভবত লাস্ট যেদিন ঝামেলাটা হলো ওই দিন বরিশালে অনেক বেশি বাইক পোড়ানো হলো, সব জায়গায় হচ্ছে অনেক দুর্ঘটনা ঘটলো। তো ওই সময়টায় যখন এই সিচুয়েশনটা মানে আমাকে বলছে যে আমি আসলে ছাত্রদের সাথে ছাত্র আন্দোলনের সাথে নেই, বা আমি কোনো হচ্ছে আমার হাজব্যান্ডও সম্পৃক্ত নেই, তাকে নিয়েও অনেক কথা হয়েছে শুধু অকারণে। মানে আমার হাজব্যান্ডকে পেঁচিয়ে কথা বলেছে, মানে এমন কথাও শুনেছে যে আমার হাজব্যান্ডেরও কিনা 4-5টা বিয়ে, অথচ এগুলোর কিছুই না। তো এখানে এরকম কথাও শুনেছি। কিন্তু দেখা গিয়েছে যে আমার হাজব্যান্ড ছাত্রদের প্রতি প্রচণ্ড হচ্ছে একদম সাপোর্টিভ ছিল। 4 আগস্ট সেদিন হচ্ছে লিটারালি সে আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে যে আমার ছাত্ররা গুলি খাবে আর আমি বাসায় বসে থাকবো, আমার ছাত্ররা গুলি খাবে আর আমি বাসায় বসে থাকবো কেন? হ্যাঁ, তো আমি বললাম যে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের দিকে তাকাও, তোমার ফ্যামিলির দিকে তাকিয়ে যেও না। তাকে কন্টিনিউসলি সে বের হয়ে যাওয়ার পর ফোন দিচ্ছি, সে পুলিশের হচ্ছে মাইটাই খেয়ে তারপর হচ্ছে আমি তাকে থ্রেট দিলাম যে আসলে তুমি যদি না আসো তাহলে বাসা দিয়ে কিন্তু বের হবো। হ্যাঁ, বাসা দিয়ে আমিও বেরোচ্ছি, তুমি আসবা কি না? হ্যাঁ, আমি আসবা কি না? তো লিটারেলি আমরা এমন অবস্থা হয়েছে যে আমি রেডি হয়েছে বের হব, তো সে তখন হচ্ছে পিটান খেয়ে চলে আসছে। তো আসলে জিনিসটা এমন যে আমরা সোচ্চার ছিলাম, আমাদের নিজের অবস্থান থেকে সোচ্চার ছিলাম। এমন তো না যে আমাদের লাইফটা ফেসবুকের হতে পারে যে আমরা ফেসবুকে অনেক কিছু প্রতিদিন লাইভ করছি, ব্র্যান্ড প্রমোট করছি, তবে আমাদের লাইফটা তো অ্যাকচুয়ালি ফেসবুক না যে আমরা সব কিছু শো করব। এমন না যে আমি কি খাচ্ছি সেটা শো করছি, আমি কাকে সাপোর্ট করছি সেটা শো করছি। আমরা কিন্তু সাপোর্ট করে যাচ্ছি, ছাত্রদের সাপোর্ট করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা বরিশাল ইউনিভার্সিটিও গিয়েছিলাম দুজনে বাইকে ওই আন্দোলনের মধ্যে, কিন্তু সেগুলো তো আমরা আসলে প্রকাশ করতে যাইনি যে আমরা আজকে গিয়েছি একটা ভিডিও মানে বানিয়ে রিলস বানিয়ে পিছনে একটা থিম সং দিয়ে আমরা হচ্ছে আপলোড করে দিলাম। হ্যাঁ, তো এরকম দিচ্ছি না। তো ব্যাপারটা জাস্ট এরকম করেই ছড়িয়েছে, অনেক মেয়েরা হচ্ছে এরকম কথা বলেছে। লিটারেলি আমাকে তারপরে পুলিশ স্টেশনে যেতে হয়েছে ওই ঝামেলার মধ্যে। পুলিশ স্টেশনে কেন? হ্যাঁ, আমার হচ্ছে পুলিশ স্টেশনে যেতে হয়েছে। তো আমি হচ্ছে ওই দিন সকালবেলা যখন ফেসবুক খুলে ওই অবস্থা দেখলাম, আমার বড় বাচ্চাটা তখন ঘুম থেকে উঠেনি, ওকে আমি ওই অবস্থায় ঘুম থেকে উঠে না খাইয়ে আমি সোজা পুলিশ স্টেশনে গিয়েছি। তো পুলিশ স্টেশনে যাওয়ার কারণটা হচ্ছে যে আসলে এত বাজে মেয়েদেরকে এমন মন্তব্য করতে পারে, আসলে এর আগে আমার আইডিয়া ছিল না। হ্যাঁ, তো আমি হচ্ছে ওই মন্তব্যগুলো দেখে আসলে আমি লিটারেলি নিতে পারিনি। আমার বাচ্চা নিয়ে, আমাকে নিয়ে, হ্যাঁ আমার হচ্ছে বিয়ে নিয়ে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা ছড়াচ্ছিল যেগুলো ছিল একদমই ফোকাস। তো এরপরে আমি পুলিশ স্টেশনে যাই, ওই জুলাই আন্দোলনের মধ্যেই ওরকম ঝামেলা চলছে। পুলিশরা আমাকে অনেক বেশি হেল্প করেছে, তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আরও বেশি কৃতজ্ঞ। কারণ হচ্ছে ওই টাইমে সাপোর্ট করাটা তো আসলে স্বাভাবিক ছিল না, তারা অনেক বেশি ব্যস্ত ছিল। বরিশালের যে ডিআইজি সাহেব ছিল তার সাথেও আমার হাজব্যান্ডের বেশ ভালো একটা সম্পর্ক ছিল, ওখান থেকেও আমি বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছি। তো আমি হচ্ছে পুলিশ ভাইদের উপর অনেক বেশি কৃতজ্ঞ যে তারা হচ্ছে অনলাইনে সাপোর্টটা এরকম করে দিয়েছে। আর ইনশাল্লাহ তারা হচ্ছে আমাকে আশ্বস্ত করেছে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে তারা সর্ট আউট করবে।
তো এই হচ্ছে আমার নেগেটিভ স্টোরি। আর সোজা কথা হচ্ছে ওই যে দইয়ের ভিডিও নিয়ে ওই সময় ভাইরাল হয়ে হ্যাঁ গেছে মানে আসলে স্টোরিটা অনেক থ্রিলিং বলা হ্যাঁ। যায়, অনেক কাঠখড় পুড়িয়ে আপনাকে হ্যাঁ, যেতে হ্যাঁ। হয়েছে। যাই হোক, মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে কিন্তু এরকম স্টোরি কম বেশি আছে। পরের প্রশ্ন যদি করি, এবার আমরা একটু এনভায়রনমেন্টটাকে একটু লাইট করার চেষ্টা করি। Okay, okay. আপনি আপনার এই কাজে কাউকে কম্পিটিটর মনে করেন কিনা? আমি আসলে ভাইয়া কম্পিটিটর বলতে কাউকে ওভাবে ভাবি না যে আমার কম্পিটিটর। আমি ভাবি যে সবাই আমার কলিগ, সবাই আমার সহযোদ্ধা। আমি হচ্ছে কাজ করছি, আমি যুদ্ধ করছি, সোজা কথায় একরকম। তো আমার সাথে তারাও আছে। তো আমি যে কাজটা যেরকম করে করছি, তারাও তো ওইভাবে করে কাজটা আর্ন করেই নিচ্ছে। আমি ব্র্যান্ডের সাথে কাজ করছি, তারাও কাজ করছে, তারা আমার কলিগ, তারা আমার ফ্রেন্ড হতে পারে। তো এই জিনিসটা হচ্ছে আমার জন্য খুবই সাপোর্টিভ একটা ব্যাপার ছিল। আর আরেকটা কথা না বললেই না, যে প্রশ্নটা আমরা ছিলাম, ওই দইয়ের ভিডিওর সময় জুলাই আন্দোলনে আমার খুবই কাছের একজন কলিগ আমাকে খুব মানে মানে কি বলবো, প্রশংসনীয় সাপোর্ট করেছে। সেটা হচ্ছে তিশা। তিশাকে আমি অন ক্যামেরাও থ্যাংক ইউ জানাতে চাই। ওর উপর আমি হচ্ছে সারা জীবনই কৃতজ্ঞ থাকবো, কারণ ওই সময় স্ট্যান্ড যদি না নিত তাহলে বাকিরাও চুপ করে অনেকেই বসেছিল। তো ও হচ্ছে মানে 100 জনের মধ্যে ও বেরিয়ে এসে আমাকে সাপোর্টটা করেছে। ও হচ্ছে আমাকে বলেছে, ও আমাকে নিয়ে পোস্ট করেছে, অনেকটাই কনসোল করেছে ও আমাকে। তো এই জন্য আমি ওর উপর অনেক বেশি কৃতজ্ঞ। তো এই জন্য আমি হচ্ছে কাউকে কম্পিটিটর মনে করি না। যেহেতু সাপোর্ট দিয়েছে, আমিও আমার বাকিদের উপর সহনশীল আচরণ করলে অবশ্যই হচ্ছে এই জিনিসটা আগাবে আরও। এই কারণে কম্পিটিটর ভাবার কোনো কিছুই নেই। জিনিসটা হচ্ছে একদমই একটা নর্মাল ব্যাপার, সবাই হচ্ছে একসাথে আগাতে চাই। দর্শক, বরিশালের ছেলেমেয়েরা খারাপ, আমরা হিংসুটে, আমাদের ব্যবহার খারাপ, আমরা খুব আওয়াজি, আমরা চাপা মারি। শুনলেন তো, সে কাউকে কম্পিউটার মনে করে কি না, তার উত্তরে কি বলল? সে তা তো মনে করেই না, সবাইকে নিয়ে সে একযোগে কাজ করে যেতে চায়। এই হলো বরিশালের ছেলেমেয়েরা। আমাদের হ্যালো বরিশালের মঞ্চে তাদেরই গল্প শোনানো হচ্ছে। পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, দর্শক, রিসেন্টলি আমরা দেখতে পাই রূপন্তীকে তার ছোট বাচ্চাটা নিয়ে অনেক ক্যারি করতে হয় কাজের সুবাদে, বিভিন্ন প্রোগ্রামে যায় বা এই কাজগুলো করতে হয়। এবং কাব্য মানে তার হাজব্যান্ড অনেক বিজি, সকাল একদম বলা যায় 6টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত অনলাইন অফলাইন সে দাবড়ে বেড়াচ্ছে মার্কেট, সে কাজ করছে, সে স্টুডেন্ট পড়াচ্ছে, সে পড়িয়েই যাচ্ছে, মানে বিভিন্নভাবে। তো এই যে ছোটো বাচ্চাটা নিয়ে এখন দৌড়ানো লাগছে, এটা কিভাবে, মানে হাউ ইউ আর ম্যানেজিং? সত্যি কথা বলতে আমার ব্র্যান্ডের যাদের কাজ করি বা প্রমোটিং করছি তাদের তো অসম্ভব সাপোর্ট রয়েছে। তো এর পাশাপাশি হচ্ছে ভাইয়া হয়তো জেনে খুশি হবেন, আমি কিন্তু এই ছোটো বেবি নিয়ে যখন প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে আমি 9 মাস যাবতই কিন্তু কাজ করেছি। আমি 9 মাস? ডেলিভারির আগের দিনও লাইভ করে তারপর গেছি। ডেলিভারি আগের দিনে হ্যাঁ, লাইভ? হ্যাঁ। তো আল্লাহ। আমার হচ্ছে মেইনলি ডেলিভারি ডেট যেদিন ছিল তার কিছুদিন পরে বাবু আসার কথা ছিল। তো আমি হচ্ছে তো তখন বুঝিনি, তারপরেও আমি হচ্ছে লাইভ করে যাচ্ছি, আমার শ্যুট ছিল। আর আমি যেহেতু এই ব্যাপারটা একান্ত ব্যক্তিগত আমার, আমি কাউকে ডিসক্লোজ করিনি এবং বরিশালে অনেকেই বুঝতে পারিনি যে আমি প্রেগন্যান্ট। তখনও তারা আমার কাজ দেখছে, তারা আমার লাইভ দেখছে, শ্যুট দেখছে ভাবে কিন্তু 9 মাস যাবৎ নিজেই কাজ করে গিয়েছি। ডেলিভারি রুমে হচ্ছে যখন গিয়েছি, তার পরবর্তীতে হচ্ছে প্রায় 10-15 দিন পর, ডেলিভারির 10-15 দিন পরেই আমি আবার হচ্ছে কাজ স্টার্ট করেছি। তা আসলে আমার বাচ্চাও আমার সাথে সেই থেকেই আছে, ওকে রেখে তো আমি কোথাও যাইনি, এখন পর্যন্ত যাচ্ছি না। তো যেটা সত্যি কথা বলতে, ওকে আমি এমনভাবেই তৈরি করতে চাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডও ব্যস্ত, আমি নিজেও হচ্ছে এই প্রফেশনে অনেক বেশি ব্যস্ত। তো সেক্ষেত্রে জিনিসটা চাচ্ছি যে ও যাতে আমাদের মতো করে স্ট্রং হয়ে তৈরি হয়। আমরা দারুণ, অনেকেই দারুণ। ভাবে যে মায়েরা আসলে বাচ্চা নিয়ে একটা প্রতিবন্ধকতার মধ্যে থাকে, যে বাচ্চা হয়ে গেলাম, পায়ে একটা শিকল পড়লো, বাসা বসে থাকলাম। আসলে এটা না, একদমই। আমরা মায়েরা যারা আছি আমরা আসলে সবই পারি। আমরা যেহেতু এত সুন্দর একটা ফুলের মতো একটা শিশু, সেটাকে যেহেতু বড় করে আমরা পড়াতে পাঠাতে পারি বা এত বড় বড় একটা পদে যেতে সাহায্য করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা নারীরা সবই পারি। তো এই ক্ষেত্রে আমি আমার বাচ্চাকে চাচ্ছি যে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার। ফ্যান্টাস্টিক। মা হিসাবে 100-এ কত দিবেন? আসলে এটা আমার সন্তানেরাই বলতে পারবে যে আমি মা হিসাবে অ্যাকচুয়ালি কেমন। তবে সত্যি কথা বলতে আমার বড় বাচ্চাটা নিয়ে আমি যে পরিমাণে স্ট্রাগল করেছি, এটা আসলে কাইন্ড অফ অকল্পনীয় ছিল। কারণ ওর হচ্ছে
এমন একটা টাইম ছিল যে ওর মানে পুরো সাপোর্টটা আমার করতে হয়েছে। সরি। তো ওর হচ্ছে বয়স যখন 6 মাস, তখন অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে সেপারেট হয়ে যাই। তারপরে অ্যাকচুয়ালি পুরোটা সাপোর্ট আমার নিজেরই সব কিছু করতে হয়েছে। একটা বাবা হচ্ছে কত বড় ব্যাপার, আমি তো আমার ছোটো মেয়ে ইমজিয়ার ক্ষেত্রে বুঝি যে ডায়াপারটা কখন শেষ হলো আমার কিন্তু মাথায় নাই, ওর বাবা খেয়াল রাখছে। আমার বাসায় অলরেডি হচ্ছে 5-6টা প্যাকেট ডায়াপারে স্টক করা, আমার বেবির দুধটা কখন শেষ হলো আমার কিন্তু খেয়াল রাখতে হচ্ছে না, ওর বাবার মাথায় আছে। বা ওটা টাকাটা কিভাবে আর্ন করবে সেটা কিন্তু ওর বাবার মাথায় আছে। আমার টাকা দিয়ে কিন্তু আমি সংসার চালাই না, আমার টাকা দিয়ে এখন আমি সংসার চালাই না, এটা আমার জাস্ট প্যাশন। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে আমার প্যাশনের ক্ষেত্রে। আমার যদি মনে হয় আমি একটু গোল্ড কিনবো আমি গোল্ড কিনি, আমার যদি মনে হয় আমি আমার ফ্যামিলিকে দিব আমার ফ্যামিলিকে দেই, বা আমি যদি মনে করি আমি একটা ড্রেস কিনবো ড্রেস কিনি। আর অনেকেই হচ্ছে যখন আমি ছোটো বেবিকে নিয়ে নিয়ে কাজে যাচ্ছি বা রিসেন্ট কিছু কাজ করছি, অনেক মানুষজন পছন্দ করছে, তো তখন হচ্ছে যে মানে অনেক অ্যাপ্রিসিয়েট পাই যে রাস্তায় দেখা হচ্ছে আপু তুমি বেবিকে নিয়ে কীভাবে কাজ করো, অনেক ভালো লাগে, আমরা অনেক সাহস পাই। ব্যাপারটা আসলে আমার কাছে অনেকটা মানে মনে হয় কি কলিজা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, কলেজ ঠান্ডা হওয়ার মতোই ঠান্ডা হয়ে যায় যে আসলে কষ্ট করছি। দেখা যায় এমন দিনও হয় যে বাসায় গিয়ে 5-6টা প্রমোটিং কাজ করে ব্র্যান্ডকে প্রমোটিং করে আমার পুরো হচ্ছে ব্যাক পেইনে, তারপর পা দুটো অসাড় হয়ে যাচ্ছে, আর কিছুই করতে মন যাচ্ছে না। বড় বেবিটা কিনা বলছে মা একটু ভাত খাইয়ে দিবা, ওকে কিনা কষ্ট করে খাইয়ে দেওয়ার পর নিজে আর খেতে মন চায় না, তারপরও কাজ কিন্তু করে যাচ্ছি, থেমে নাই। তো মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করে যে তুমি এত স্ট্রং, টু বি অনেস্ট আমি স্ট্রং না, আমি হয়তো মানুষ আমাকে মনে করে স্ট্রং, কিন্তু আমি হচ্ছে অনেকই নরম। আর এটা সবচেয়ে ভালো হচ্ছে আমার ফ্যামিলির মানুষজন জানবে, আমার আশেপাশে যারা থাকে তারা জানবে আমি প্রচণ্ড নরম মন মানসিকতার একজন মানুষ। তবে ভেঙে ভেঙে অনেকটা শিখেছি, অনেকটাই ভেঙেছি, অনেকটা দূর হাঁটতে হাঁটতে ধাক্কা খেতে খেতে তারপরে একটু হলেও হয়তো এখন স্ট্রং হয়েছি। তো যদিও ততটা না, মেন্টালি এখনও মাঝে মাঝে যখন হচ্ছে কেউ একটা কথা বলে অনেক হচ্ছে আমার মাথায় লাগে যে আসলে এটা কিভাবে বললো, আসলে এটা তো এভাবে বলার কথা ছিল না। তো কষ্ট পাই আসলে। কিছু কিছু ফেসবুকে যেরকম নেগেটিভ ভাইব আসে বা কিছু কিছু কমেন্ট আসে বা কথা আসে, তো ওগুলো দেখলে মাঝে মাঝে কষ্ট পাই। তখন মনে হয় যে আসলে কষ্টটা অনেক বেশি, কিন্তু যখন শুনি যে মানুষ আমাকে বলছে আপু আমরাও তোমাকে দেখে সাহস পাই, কিভাবে এতটা স্ট্রাগল করে সিঙ্গেল মাদার থেকে এখন হচ্ছে 2 বাচ্চার মা রূপন্তী, ব্র্যান্ড প্রমোটার রূপন্তী, তখন হচ্ছে খুবই আমি নিজেও আসলে বললাম যে কলিজা ঠান্ডা হয়ে যায় যে আসলে এতটা অ্যাপ্রিসিয়েশন যখন মেয়েদের কাছ থেকে স্পেশালি পাই। বা আমি যখন একটা রেস্টুরেন্টে, হ্যাপি কিডো রেস্টুরেন্ট, ওখানে ভাইয়ার আপুরা অনেক সাপোর্টিভ, তো গেলেই বলে যে আপনাকে দেখে আসলে অবাক হয়ে যায় কীভাবে আসলে এরকম করেন, কীভাবে করেন বলেন তো, আমরা তো আসলে বুঝি না যে সিজারের পরে এত তাড়াতাড়ি কীভাবে 10 দিন পরে কাজ শুরু করেছেন। তো আসলে ব্যাপারটা খুব ভালো লাগে যখন বলে, কিন্তু শরীরের উপরে অনেকটা বেশি প্রেশার দিয়ে ফেলছি, হয়তো একটা টাইমে অসুস্থ হলেও হয়ে যেতে পারি। এটা আমার মনে হয় কাজের মধ্যে থাকলে শরীর ভালো থাকে, এটা সত্যি। আসলে আমি আমার শরীরকে যেভাবে ডেভেলপ করাবো, যেভাবে সবও তেমনি শোবে, তো এই জন্য হচ্ছে এভাবে কাজ করে যাচ্ছি। কাজ করতে গিয়ে মানে ক্লায়েন্টের সাথে এক্সপেরিয়েন্স কেমন, মানে পেমেন্টের ব্যাপারে, রেপুটেশনের ব্যাপারে, বিহেভিয়ারের ব্যাপারে কে কেমন সাপোর্টিভ? কিছু ক্লায়েন্ট এমন পেয়েছি যে ওই যে বললাম যে এমনও অবস্থা হয়েছে যে পেমেন্ট দিবে না, পেমেন্ট দেওয়ার কথা বলে শুরুতে এরকম হয়েছে। আবার আলহামদুলিল্লাহ কিছু ক্লায়েন্ট এমন পেয়েছি, আমি যার কথা না বললি না, প্রিয়া বিউটি পার্লার, বরিশালে হয়তো অনেকেই চিনবে। প্রিয়া বিউটি পার্লার, হ্যাঁ। কোথায়? এটা হচ্ছে কাঠপট্টিতে। ও আচ্ছা, কাঠপট্টিতে। ওখানে ওদের হচ্ছে 2টা পার্লার আছে, আর বরিশালেই ওদের 3টা পার্লার টোটাল। মালিকের নাম কি? হ্যাঁ, ঝর্ণা কর্মকার। আচ্ছা, হ্যাঁ। তো আন্টি হচ্ছে আমাকে শুরু থেকে অনেকটা সাপোর্ট করেছে, আমি 5 বছর যাবত ওনাদের সাথে কাজ করছি। তো ওইটা হচ্ছে আমার প্রেগনেন্সির টাইমেও আন্টি অনেক সাপোর্ট দিয়েছে, যে আমি লাইভের টাইমটা কখনো আমার বেঁধে দেয়নি যে রূপন্তী তুমি এই টাইমে আসবে, এই টাইমে লাইভ করতে হবে। আমি হচ্ছে দেখা গিয়েছে আমার যে টাইমে ইচ্ছা হয়েছে, আমার শরীরটা যে টাইমে ভালো লেগেছে আমি গিয়েছি, কোনো এ নিয়ে কখনো কথা বলিনি। আর সব ক্লায়েন্টরাই মোটামুটি বরিশালের যারা লোকাল যারা সাপোর্টিভ ছিল, অ্যান্ড কিছু ক্লায়েন্ট হয়তো 2-1জন খারাপ মানে বিহেভিয়ার করেছে, সেটা হচ্ছে ভুলে গিয়েছি, সেটা নিয়ে হচ্ছে দেখা যায় যে মনেও রাখিনি।
ব্র্যান্ড প্রমোটার যারা হতে চায় তাদের জন্য আপনি যদি কিছু বলতেন। নতুন অনেক ব্র্যান্ড প্রমোটার আছে, ইনফ্লুয়েন্সার যারা তারা আছে, আবার অনেকে এগোতেও যাচ্ছে এই দিকটাতে। তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে কন্টেন্ট রেগুলার বানাতে এবং হচ্ছে একটা রেগুলারিটি রাখতে আর কি। এবং একটু হচ্ছে মানে হঠাৎ হয় না যে বানাচ্ছি কোনো রেজাল্ট পাচ্ছি না, কোনটা অ্যাকচুয়ালি বুম হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। তো কাজটা কন্টিনিউ করতে বলবো। আর সাপোর্টের জন্য তো অবশ্যই আমরা আছি। আমাকে এখনও অনেকে পেজে মেসেজ দেয় যে আপু আসলে পেজ কীভাবে খুলবো জানি না। যেমন সেদিন হচ্ছে আমি রাত্র 12টার দিকে আমার বাসায় হচ্ছে ভাত নষ্ট হয়ে গিয়েছিল, আমি হাজির বিরিয়ানিতে হচ্ছে বিরিয়ানি কিনতে গিয়েছি, তখন ফলপট্টিতে আমাকে হচ্ছে একজন ভাইয়া যার হাত নেই সে আমাকে জিজ্ঞেস করছে যে আপু আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন করেন? আমি তো আসলে করতে চাই কিন্তু পেজটা কীভাবে খুলতে হয় জানি না। তো তারপর বললাম যে আপনি এই পেজে আমাকে মেসেজ দিন, আমার পেজে আমি হচ্ছে বলে দিব কিভাবে পেজ খুলতে হয়, বা ইউটিউবে আছে আমি লিঙ্কটা আপনাকে শেয়ার করে দেবো। তো এমন অনেকেই আছে যে দেখা হয়, অনেকে বলে যে আপনার কন্টেন্ট দেখি বা কিছু, এরকম শুনলে ভালো লাগে আসলে যে মানুষ কন্টেন্ট দেখে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, খুবই ফানি একটা ঘটনা ভাইয়া। আমার ফ্ল্যাটে আমরা হচ্ছে বেরোচ্ছিলাম, আমার ফ্ল্যাটে একজন এসে নক করেছে। তখন আমার হাজব্যান্ড খুলতে কথা বলতে গেল, তখন বলতেছে যে আপনাদের এখান থেকে সম্ভবত এই পাশের ফ্ল্যাটে যারা আছে তারা হচ্ছে রেগুলার ময়লা ফেলে, তা আমি হচ্ছে এই বাড়ির মালিক, সাইডের বাড়ির মালিক, তো আমি ভিডিও করে নিয়ে আসছি এখানে ময়লা ফেলতেছে। তারপর হচ্ছে কাব্যজি কথা বলা শুরু করলো, বলছে আপনাকে তো আমি চিনি, আপনি রূপন্তীপুর হাজব্যান্ড, আপনাদের ভিডিও দেখি। তো না আপনারা না, পাশের কেউই হবে। তো এরকম মানে প্রায়ই হয় ফানি ঘটনা যে আসলে বকা দিতে এসে উল্টা হচ্ছে মানে চিনে ফেলে, বা এরকম সিচুয়েশন আসলে প্রায় ফেস করি, ভালো লাগে আসলে। আমার আজকের প্রোগ্রামের লাস্ট কোশ্চেন আপনাকে, সেটি হলো ইন ফিউচার আপনি কি প্ল্যান করেছেন? আপনি কি কন্টেন্ট ক্রিয়েশনই করবেন, ব্র্যান্ড প্রমোশনই করবেন, নাকি এর সঙ্গে আরও আপনার অন্য প্ল্যান আছে? এটা হচ্ছে একটু সিক্রেট। আর হ্যাঁ, তবে অবশ্যই ভাইয়া যেহেতু প্রশ্ন করেছেন অবশ্যই সেটা কিছুটা হলেও রিভিল করব। ইন ফিউচার অবশ্যই আমি ব্র্যান্ড প্রমোটিংয়ের সাথে থাকবো। আর যেহেতু আমি বরিশালের মেয়ে, বরিশাল অনেকেই ভাবে যে আমি আসলে ঢাকায় কাজ করছি মানে ঢাকায় চলে যাচ্ছি, বা আমি একটা লিখেছিলাম যে ঢাকার কাজ এখন শুরু হচ্ছে তার মানে আমি হয়তো ঢাকা শিফট করছি। ব্যাপারটা মোটেই এরকম না, আমি ঢাকার কাজের পাশাপাশি হচ্ছে বরিশালের কাজও করছি। বরিশালে তো অবশ্যই থাকছি এখানে, তো এখানের কাজও করব, ঢাকায়ও কাজ করব। আর দ্বিতীয়ত ব্র্যান্ড প্রমোটিংটা তো ছাড়বো না ইনশাল্লাহ, যদি কোনো ধরনের মাইন্ড যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমি ব্র্যান্ড প্রমোটিংয়ের পাশাপাশি ইনশাল্লাহ ফিউচারে আমার খুব ছোটো একটা বিজনেসের ইচ্ছা আছে, যেহেতু আমি আগেও বিজনেস করেছি। তো সেটা হয়তো মেয়েদের কোনো প্রোডাক্ট নিয়ে হবে, লাইফস্টাইল কোনো প্রোডাক্ট। আবার হচ্ছে ওই কসমেটিক্স ওই দিকে যেতে যাচ্ছি না, ওটা যেহেতু করেছি। আবার হচ্ছে নতুন কোনো কিছু যেটা হবে হচ্ছে দেশীয় কোনো পণ্য বা ক্রিয়েটিভ কিছু, ওই দিকে একটু যেতে চাচ্ছি ইন ফিউচার। দারুণ অ্যান্সার। দর্শক, আমার খাতা বন্ধ, আজকের প্রোগ্রাম শেষ হতে যাচ্ছে। রূপন্তীর সংগ্রামটা আমরা জানলাম, যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভারী। রূপন্তী সংগ্রাম করেছে, অনেক সংগ্রাম করে যাচ্ছে এবং সে মাথা উঁচু করে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের এই বোনের জন্য আমাদের সবার শুভকামনা, যেন রূপন্তীরা এভাবেই সংগ্রাম করে, বরিশালের মেয়েরা এভাবে সংগ্রাম করে সামনে এগিয়ে যেতে পারে। ভালো থাকবেন দর্শক, চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে। রূপন্তী, আপনাকে ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। ভাইয়া, অডিয়েন্সকেও ধন্যবাদ এতটা সময় শোনার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।